দে, না, রক্ত চাই, রক্ত দে আমাকে, রক্ত নাহলে চাই। তোদের গোটা গ্রামকে শেষ করে ফেলবো। রক্ত চাই, আজকের বিনোদন তারানাথ তান্ত্রিক ও মা চামুন্ডা বনাম ধুমা পিশাচিনীর গল্প। শীতটা বেশ জম্পেশ পড়েছে। এই শীতের সময় গরম গরম চা হলে বেশ ভালোই হতো। তাই গিন্নিকে বলে দিলাম চা করার কথা। গিন্নি রান্নাঘরে চা করছে। এরই মধ্যে বারান্দায় বসে আমি খবরের কাগজটা নিয়ে পড়ছি আর দেখছি কি কুয়াশা হয়েছে। এত কুয়াশা যে সামনে কিছু দেখা যাচ্ছে না। এই সময় ঠাকুরমশাইয়ের গল্প আর তার সঙ্গে গরম গরম জিলাপি হলে বেশ মজাই হয়েছে। কিন্তু কিশোরী কি আজকে আসবে? একা যেতে বেশ মন লাগে না। কিশোরী না আসলে ভালো লাগে না। বিভূতি, এ বিভূতি, এই বলেই শুনলাম দেখি গেট থেকে কে যেন ডাকছে। বিভূতি, হ্যাঁ। আমি খোলো খোলো। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও। গিন্নিকে বললাম আর চা করতে হবে না। এবার কিশোরীর হাত ধরে বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে, তারানাথের বাড়ির জন্য। আরে ভাইয়া, তুমি ঘরে বসে বসে কি করছো বলো তো? আরে চলো যাই। তোমার কথাই তো ভাবছিলাম, তুমি কখন আসবে বলে তো যাবো তারানাথের বাড়িতে। আরে সকাল থেকে আমিও ভাবছি যে তারানাথের বাড়িতে আজকে না গেলে হবেই না। কি দেখো, জম্পেশ কুয়াশা পড়েছে। এই কুয়াশাতে তারানাথের একটা গল্প শুনতে হবে। ভয়ঙ্কর কিছু একটা গল্প শুনলে বেশ মজাটাই হবে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, মটলেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো বেরিয়ে পড়ি। তাহলে গিন্নিকে বলে দিই চাটা আর করতে হবে না, একবারেই তারানাথের বাড়িতে গিয়ে না হয় চা আর বেগুনি খেয়ে ফেলবো আর কি। হ্যাঁ হ্যাঁ চলো। শোনো, আর একটা কাজ করতে হবে। যাওয়ার পথে না ওই মটলেনের উদ্দেশ্যে যেখানে যাব, সেখানে যে আমাদের ওই সেই মোড়টা রয়েছে, সেখান থেকে কিছু চা আর পাসিং শোয়ের প্যাকেট একটা নিতেই হবে, কিন্তু সেটা ভুললে হবে না। ওহ, পাসিং শু তো আমি আগে থেকে ঘরে এনে রেখেছিলাম। ও আচ্ছা, তাই? আমি তো জানিই না। তুমিও তাহলে গল্প শোনার জন্য এতটা আকর্ষণ হয়ে আছো। আরে আমরা দুজন না গেলে তো তারানাথেরও তো সময়টা ঠিক কাটে না, আর আমাদেরও কাটে না। চলো, তুমি তেলে ভাজাটা এই নিয়ে চলো নাও। চলো, এই চলে এসছে, সেখানে নিয়ে নিব না হয়। চলো ট্রামটা ধরে ফেলি, চলো চলো। হ্যাঁ চলো চলো, ওখানে গলির সামনে গিয়ে বেগুনিটা নিয়ে নেবো আর বাড়িতে চলে যাবো তারানাথে। চলো চলো, আমরা দুজন মিলে ট্রামটা ধরে ফেললাম, ধরে মটলেনের উদ্দেশ্য। আমি পাসিং সুর প্যাকেট আগে থেকেই কিনে রেখে দিয়েছিলাম, তাই কিশোরীকে বললাম যে যাও গিয়ে তেলে ভাজাটা কিনে নাও। আর কিশোরী তেলে ভাজাটা কিনছে, দিয়ে আমি আর কিশোরী একসঙ্গেই বেরিয়ে পড়বো। আর কিশোরী মিলে আমি আর কিশোরী তেলে ভাজার প্যাকেটটা নিয়ে তারানাথের গেটের সামনে গিয়ে উপস্থিত হলাম। উপরে দেখছি সেই পুরনো দিনের তারানাথ জ্যোতিষী। 3টে পেরেক খুলে গেছে, আর একটা পেরেকে হালকা আদো আদো হাওয়াতে দুলছে সেই বোর্ডটি তারানাথ তান্ত্রিক জ্যোতিষী। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই বাড়িতে আছেন? হ্যাঁ যাচ্ছি কিশোরী, দাঁড়াও, এখনই গেটটা খুলছি, গিয়ে দাঁড়াও 2 মিনিট। এই বলে গেটটা খুলে দিলেন। আমরা ভিতরে আসতেই যাব, দেখছি ছোট্ট চারিমা নুপুরের শব্দ করে দৌড়াতে দৌড়াতে এসে আমাদের বলে উঠল। কাকু বাবু এসেছে। তারপর সে ছোট্ট চারিমা দৌড়াতে দৌড়াতে ঘরে গিয়ে বলে উঠল। বাবা মোটাই কাকু বাবু এসেছে। ঠাকুরমশাই ভিতর থেকে বললেন, বাইরে বসো, আমি চাটা বানিয়ে আসছি, দাঁড়াও। আমরা দুজন মিলে ঠাকুরমশাইয়ের বৈঠকখানায় এসে বসলাম। কিছুক্ষণ বাদে দেখছি ঠাকুরমশাই আসলেন, হাতে 3 কাপ চা আর সঙ্গে একটা হুঁক্কো নিয়ে। আমাদেরকে দেখে, আমাদের হাতেই সে চপখানা দেখে তার মুখটা যেন হাসিতে ঝলমল করে উঠল। সে আমাদের বলে উঠল, এইসব আনার আর কি দরকার ছিল? এখন তো চায়ের সঙ্গেই হয়ে যেত, আর তোমরা তো পাসিং সুতো আনবেই, আমি জানি সেটা। আরে না না ঠাকুরমশাই, আরে আপনার কাছে এসেছি সেই বলে না, ছোট্ট চারিমা আছে। চারিমা আবার দৌড়াতে দৌড়াতে আসলো, এসে চারিমা বলে উঠল। বাবা আমি দুটো টক খাবো। চারিমাকে বললাম, হ্যাঁ মা, তুমি নাও মা, যতগুলো তোমার খুশি তুমি নাও। চারিমা 2টো নিল, নিয়ে আবার ঘরের দিকে ছুটে পালালো। এবার ঠাকুরমশাই বসলেন, বসে বলতে শুরু করলেন।
চাটা নাও, না ঠান্ডা হয়ে যাবে তো। শীতের সময় এমনিতেই বাইরে যা কুয়াশা পড়েছে, তাড়াতাড়ি চাটা খেয়ে ফেলো, তারপর গল্প না হয় শুরু করছি। চা খাওয়ার আগে ঠাকুরমশাই কি যেন একটা মন্ত্র বিড়বিড় করে বলতে থাকলেন। বলে বসলেন। তোমরা তো মা কালীর দশবিদ্যার ব্যাপারে জানোই, কিন্তু আরও কি রূপের ব্যাপারে জানো? ঠিক আছে, চাটা আগে শেষ করো, তারপর না হয় আজকে আমি তো জানি তোমরা কিসের জন্য আসো আমার কাছে। আমি তোমাদের মধ্যে একটা গল্প শোনার যে একটা অন্যরকম যে শক্তি দেখতে পাই, তা তোমরা জানো না আমার চোখে কি ধরা পড়ে। ঠিক আছে, চাটা খেয়ে ফেলো, তারপর গল্পতে কথা হবে। দেখলাম বিভূতি পকেট থেকে এক পাসিং শোয়ের প্যাকেট ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে ঠাকুরমশাইকে দিলেন। ঠাকুরমশাই পাসিং শোটা ফোঁস করে জ্বালিয়েই বলতে শুরু করলেন। তবে শোনো, গ্রামটির নাম কালীপাড়া। এটি পশ্চিমবঙ্গের উত্তর সীমানার ঠিক শেষ প্রান্তের একটি গ্রাম, যেখানে সন্ধ্যা নামলে গ্রামটার অন্যরূপ নিত। বাতাস ভারী হয়ে যেত, কুকুরগুলো হঠাৎ চুপ হয়ে যেত। গ্রামের মাঝখানে ছিল একটা পুরনো শ্মশান, যেখানে কেউ সন্ধ্যার পরে আর যায় না বলতে পারো। সেই গ্রামে থাকতো প্রীতি নামের একটি 17 থেকে 18 বয়সের মধ্যেখানের একটি মেয়ে। তার চোখগুলো ছিল একদম আগুনের মতো উজ্জ্বল, এবং শরীরে হাত দিলেই যেন শীতল কোনো বরফ ধরছো এমন তোমার অনুভূতিটা হবে। তার বন্ধু ছিল অর্ণব নামের একটি 17 থেকে, ওর বয়স ঠিক ওরকমই হবে। তার ঘর থেকে শ্মশান ঠিক সামনাসামনি পড়তো, কারণ তার বাবা শ্মশানে কাজ করত। প্রীতি রোজ দিনই শ্মশানের দিকে তাকিয়ে থাকতো। তার বন্ধু অর্ণব রোজই তাকে দেখতো সেই দৃশ্যটি, এবং একদিন সে তাকে জিজ্ঞেস করে ফেললো, তুই ওইদিকে দেখিস কেন? প্রীতি অর্ণবকে শীতল একটি হাসি দিয়ে বলতে লাগলো, ওইদিকে দেখ 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 দেখ, কে যেন আমার দিকে তাকিয়ে আছে, দেখ ডাকছে, দেখ তাকা না ওইদিকে দেখ। এই আমাকে একটু রক্ত দে না, দে না দে না, তুই একটু রক্ত দে না, আমার রক্ত চাই, রক্ত দে রক্ত দে, তুই দে, তুই আমার ভালো বন্ধু না, দে না দে দে। সেই গ্রামে দেবু কাকা নামের এক চৌকিদার প্রত্যেক রাতে বেরোতো তার ভাঙা ধ্যাড় ধেরা সাইকেলটা নিয়ে, আর তার সাথে ছিল একটি লণ্ঠন। সে শ্মশানের দিকে যাচ্ছিল। এবার যেতে গিয়ে সে সেখানে একটি কালো ছায়া এমন দেখতে পেয়েছে, তা দেখে সে দৌড়ে আসলো তাদের বাড়ির দিকে। তার মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে, যেন রক্তশূন্য দেহ বলতে পারো। তোমরা তো দেখেছো। দেবু কাকা তার ঘরের সামনে এসে বলতে লাগলো, আরে বাবা, তোমরা এখানে, তোমরা এখানে, আরে ওইখানে একটা মেয়ে যেন, কেউ যেন বলছে বলছে কি বলছে জানো? রক্ত চাই, রক্ত দে, রক্ত চাই আমার। দেবু, এই দেবু, তোর রক্তটা দে না রে, দে না তোর রক্ত দে, দে না রে, দে না, অনেক দিন ধরে তাজা রক্ত খাইনি, দে না রে, দে দেবু, তোর রক্ত খাবো, দে দে না, তোর হৃৎপিণ্ডটা আমাকে একটু দে না, আমি তোর রক্তটা খাবো, তাজা তাজা রক্ত। আয় দিকায় আমার কাছে আয়, ভয় পাস না, আয় না, আয় 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 না। এইভাবে গ্রামের মধ্যে একটা ভয়ঙ্কর আতঙ্কের একটা মেঘ এসে পড়ল। ওদিকে আবার যে অন্য প্রীতিকে যে খুব ভালোবাসতো তা গ্রামবাসী কেউ জানতো না। এই প্রীতি ভয় না পায়, তার ভয়টা কাটানোর জন্য অন্য প্রীতিকে নিয়ে রাত 12টার সময় শ্মশানের দিকে গেল। তারা শ্মশানে পা রাখতেই চারিদিকে মতো অন্ধকার হয়ে গেল। থরথর করে কাঁপতে লাগলো মাটি। সেই মাটি ভেদ করে এক অশরীরী শক্তির আবির। সে বলছে, আমার রক্ত দে, রক্ত দে, রক্ত দে, আমার রক্ত চাই, রক্ত দে। তাকে দেখতে যেন তার চোখে আগুন জ্বলছে, তার শরীর বলতে কেবলমাত্র ধোঁয়া, এবং তার হাতে যেন
কি একটা রয়েছে। তার আওয়াজে যেন মাটি কাঁপতে লাগলো, গাছপালা চারিদিকে যেন উলট পালট হয়ে, তার হাতের চাকু দিয়ে সে যেন কত লোককে যে খুন করে তার হৃৎপিণ্ড থেকে রক্ত পান করেছে তা তোমরা কেউ জানো না। তার চাকুতে লেগে থাকা সেই রক্ত টপ টপ করে পড়ছে, আর সে তার বড় জেব দিয়ে সেটাকে চাটতে লাগলো। এ ঘটনা প্রতি অমাবস্যাতে ঘটতে থাকে এবং পরের দিন সকালে রক্তবিহীন, হৃৎপিণ্ডবিহীন শরীরটা শ্মশানের ধারে পড়ে থাকে। প্রত্যেক অমাবস্যা আসলেই যেন গ্রামের উপরে একটা কালো ছায়া আবারও ফিরে আসে। এই গল্পের পার্ট 2 দেখার জন্য পেজটিকে ফলো করে পাশে থাকুন।